আসসালামু আলাইকুম এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই এক্সক্লুসিভ সিকিউ সিরিজে। আমরা আজকে সিকিউ সিরিজের এই ষষ্ঠ পর্বে, তার মানে সিকিউ 6 পর্বে তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী একটু কঠিন, একটু জটিল অনেকের কাছে মনে হতে পারে, কারণ এখানে আমাদের একটু বেসিকের দুর্বলতা থাকে এবং ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলোর গতানুগতিক ধারা ভেঙে এখানে ম্যাথগুলো করতে হয়। তাই আমরা এই একটা সিকিউর মাধ্যমে এই অধ্যায়ে যতগুলো কনসেপ্ট আছে এবং এই অধ্যায়ের সংশ্লিষ্ট সকল বিষয়গুলো ক্লিয়ার করে বোঝার চেষ্টা করব। এবং তোমরা অবশ্যই এই ক্লাসটি ফুল দেখবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা, এবং আমাদের এরকম যে সিকিউ সিরিজটা আছে যেখানে 50 দিনের 50টা সিকিউ, যা তোমার এইচএসসি প্রিপারেশনকে একদম টপ নচ করে দিবে। সো আসো ম্যাথটা আমরা শুরু করি। আমাদের এখানে কুমিল্লা বোর্ড 2024-এর একটা ম্যাথ। সো ম্যাথটা আমাদের দেওয়া আছে, ওকে, সবই বুঝলাম। আমি আগে একটু ম্যাথে যাই, ক নাম্বারে কি বলছে সেটা একটু আগে পড়ি। ক নাম্বারে বলা হয়েছে নগদান বইতে লিখা হয়নি এরকম দফাগুলো মোট টাকার পরিমাণ নির্ণয় করো। ভাই আমি আগে ব্যাংক সমন্বয় বিবরণী শুরু করার আগে কয়েকটা কথা বলি। এক, ব্যাংক সমন্বয় বিবরণী হচ্ছে দুইটা বইয়ের ক্ষেত্রে কাজ করতে হয়, আমানতকারী বই বা নগদান বই, আর একটা হচ্ছে ব্যাংক বই বা পাস বই। সো এই দুইটা বইয়ের মধ্যে আমার মূলত কাজটা করতে হয়। সো এই দুইটা বইয়ের মধ্যে যেই বইয়ে ভুল থাকে, যেই বইয়ে লেখা হয় নাই, যেই বইয়ে গরমিল, সেটা নগদান বইয়ে হইতে পারে, সেটা পাস বই বা ব্যাংক বইয়ে হইতে পারে। যেই বইয়ের সমস্যা আমরা সেই বই নিয়ে কাজ করি। সো আমাকে যদি এখানে কখনো ক নম্বরে বলা হয় নগদান বইতে লেখা হয়নি এরকম দফা, ব্যাংক বইতে লেখা হয়নি এরকম দফা, তার মানে ভাইয়া যেই বইতে আমার লেখা হয় নাই, যে সকল লেনদেনগুলো আমার এই বইতে লেখার কথা ছিল বাট লেখা হয় নাই, সেই সকল লেনদেনগুলো আমি দফাভুক্ত করব। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি 6টা হিসাব আছে। এই হিসাবের মধ্যে আমাকে বিবেচনা করতে হবে কোনটা ব্যাংক বইয়ের লেনদেন, কোনটা নগদান বইয়ের লেনদেন। তোমাকে একটু হালকা করে আমি বলে দিই, আমাদের ইউটিউবে অ্যাকাউন্টিং উইথ বুলবুল, এই ইউটিউবে আমি ব্যাংক সমন্বয় বিবরণের একটা প্লেলিস্টই আছে, তোমরা সেটা গিয়ে দেখতে পারো, কিংবা আমি এখানে হালকা করে বুঝাচ্ছি যাতে কনসেপ্ট ক্লিয়ার আগে থেকে তারা তো বুঝেই যাবা। সাধারণত যেই সকল লেনদেনগুলো, মানে একটা লেনদেন যদি হয় সেটা ব্যাংক বইও আমার লিপিবদ্ধ হয়, নগদান বইও লিপিবদ্ধ হয়। কিন্তু এরকম কোনো লেনদেন যদি থাকে সেটা নগদান বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু ব্যাংক বইয়ে লিপিবদ্ধ করা হয়নি, সেটাকে আমাদের ব্যাংক বইয়ে লিপিবদ্ধ করতে হবে বা পাস বইয়ে লিখতে হবে। এরকম কোন লেনদেন যেটা ব্যাংক বই বা পাস বইয়ে লেখা আছে কিন্তু নগদান বই লেখা নাই, নগদান বইয়ে আমার দফাভুক্ত করা হয়নি, তাহলে সেই সকল লেনদেনগুলো আমাকে নগদান বইয়ে লিখতে হবে। যেরকম একটা উদাহরণ দিই, ব্যাংক আমানতকারী বা প্রাপ্য হিসাবকে টাকা প্রদান করছে। সো ব্যাংক যেহেতু টাকা প্রদান করছে প্রাপ্য হিসাবকে, তো ব্যাংক কিন্তু জানে যে প্রাপ্য হিসাবকে টাকা দিছি, ব্যাংক থেকে টাকা চলে গেছে, মানে প্রদেয় হিসাবকে টাকা দিছি, ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, ব্যাংক কিন্তু জানে। কিন্তু ব্যাংকে আমাকে ইনফর্ম করে প্রদেয় হিসাবকে টাকাটা দিছে না। সো আমি, তার মানে আমানতকারী বা নগদান বই সেটা কি জানে যে ব্যাংক প্রদেয় হিসাবকে টাকা দিছে, ব্যাংকে টাকা কমছে, এটা কি নগদান বই জানে না। তার মানে আমাকে এখানে নগদান বই লিখতে হবে বা নগদান বই ঠিক করতে হবে। ঠিক একইভাবে আমি একটা চেক লিখে কাউকে দিয়ে ব্যাংকে পাঠাই দিছি যে তুমি টাকাটা জমা দিয়ে আসো, কিন্তু আমি তো জানি সে টাকা জমা দিছে, নগদান বই জানে, নগদান বই এখানে কিন্তু প্লাস করে লিখে দিছে, কিন্তু যেই ছেলেকে দিয়ে পাঠাইছে সে হয়তো এখনো ব্যাংকে গিয়ে জমা দেয় নাই। সো ব্যাংক কি জানে যে বুলবুল সাহেব এখানে টাকা দিয়ে পাঠাইছে, এখানে ব্যাংকে টাকা জমা হবে, ব্যাংক কি জানে? ব্যাংক কিন্তু জানে না। তখন আমার লিখতে হবে হচ্ছে ব্যাংক বইয়ে। তার মানে এই দুইটা পক্ষের মধ্যে যেই পক্ষ জানে সেই যেই পক্ষ জানে সেই পক্ষ তো জানেই, যেই পক্ষ জানে না আমি সেই পক্ষে অলওয়েজ লিপিবদ্ধ করব বা লিখবো। এটাই হচ্ছে মূলত ব্যাংক সমন্বয় বিবরণী। আমাকে বলছে নগদান বই লেখা হয়নি এরকম দফাগুলো কি কি। সো একটু দেখো, এখানে আমাদের অনেকগুলো দফা আছে, কিন্তু এমন দফা সিলেক্ট করতে হবে যেগুলা ব্যাংক লেখা হয়েছে, মানে ব্যাংক থেকে লেখা হয়েছে, ব্যাংক জানে কিন্তু নগদান বই জানে না। আসো আমরা 1 নম্বর দিয়ে শুরু করি। 1 নম্বর বলেছে নগদান বই মোতাবেক, 1 নম্বর নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, আর 6 নম্বরটা হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা বাদ। 2 নম্বর চেক করো, দেখো বলছে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। তার মানে এটাকে আমাদের সোজা বাংলা বলা হয় যে চেক লিখে পাঠাই দিছি, একজনকে দিয়ে চেক লিখে পাঠাই দিছি কিন্তু সে এখনো টাকাটা তুলে আনে নাই। তো তার মানে নগদান বই জানে, জানে না কোন বই? ব্যাংক বই, কারণ আমি তাকে চেক লিখে পাঠাই দিছি, আমি জানি সে ব্যাংক থেকে টাকাটা তুলে নিবে। নগদান বই জানে, নগদান বই মাইনাস করছে, কিন্তু সে কোনো কারণে ব্যাংকে গিয়ে টাকাটা ভাঙায় নাই।
তাহলে কি ব্যাংক জানে যে এখানে নগদান বই মাইনাস করছে? ব্যাংক কিন্তু জানে না, তাহলে মানে ব্যাংকে জানাইতে হবে। তার মানে এটা হচ্ছে ব্যাংক বইয়ের লেনদেন, বিবি। এখন আমি যেহেতু টাকাটা উঠাবো, আমি তো মাইনাস করছি, তাহলে আমি মাইনাস করলে মানে ব্যাংকও মাইনাস করবে, তো ব্যাংকের আমার এখানে এটা মাইনাস হবে, বিবি মাইনাস। ঠিক আছে, 3 নম্বরটা দেখো, বলছে ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে 6,000 টাকা আদায় হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। এই তো, তার মানে ব্যাংক আদায় করছে কিন্তু নগদান বই লিখে নাই। তার মানে এটা ব্যাংক বই, ব্যাংক প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায় করে ফেলছে। ব্যাংক জানে কিন্তু প্রাপ্য হিসাব কি জানে? প্রাপ্য হিসাব কিন্তু জানে না, মানে আমানতকারী বই কিন্তু জানে না। তার মানে আমানতকারীর বই বা নগদান বইকে জানাইতে হবে। তার মানে এইটা আমি এখন নগদান বই লিপিবদ্ধ করব। তাহলে এটা এখন নগদান বই লিপিবদ্ধ হয় নাই, লিপিবদ্ধ করতে হবে। তার মানে আমার এটা ক্যাশ বুকে আসবে, নগদান বই। ক্যাশ বুক মানে হচ্ছে নগদান বই, সিবি লিখছি আমরা শর্টকাটে। এখন বলো, প্রাপ্য হিসাব যদি টাকা দেয়, ব্যাংকে টাকা বাড়বে না কমবে? অবভিয়াসলি প্রাপ্য হিসাব জমা দিছে, ব্যাংকে টাকা বাড়বে। তো ব্যাংকে বাড়া মানে কি? নগদানেও বাড়বে, নগদান বইও বাড়বে, তাইলে ক্যাশ বুক প্লাস। গেল। 4 নম্বরটা পড়ো, বুঝতে চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি 20,000 টাকা। মানে এইটা হইতেছে চেক জমা দিছি কিন্তু এখন গিয়ে সে জমা দেয় নাই। এটা মানে হচ্ছে যে ভাইয়া আমি গিয়ে চেকটা জমা দিছি, আমাকে এখানে চেকটা জমা দিছি মানে হইতেছে আমি এখানে টাকাটা জমা দিছি কিন্তু সেই গিয়ে টাকাটা জমা দেয় নাই। তা আমি যেহেতু জমা দিছি তার মানে কি আমি একজনকে দিয়ে লোক পাঠাইছি, নগদান বই তো জানে যেখানে সেই গিয়ে টাকাটা জমা দিবে, নগদান বই তো প্লাস করে রাখছে কিন্তু সে তো টাকাটা জমা দেয় নাই। তাহলে ব্যাংক বই কি জানবে? না। তার মানে আমার জানাইতে হবে কাকে? ব্যাংক বইকে জানাইতে হবে। তার মানে আমার এটা ব্যাংক বইয়ের লেনদেন। এখন আমাকে একটু বলো, আমি যেহেতু কাউকে যে টাকাটা জমা দিতে পাঠাইছি আমি তো প্লাস করে রাখছি ক্যাশ বুক, এখন ব্যাংক বুকে কি করতে হবে? প্লাস করতে হবে, কারণ টাকা জমা দিলে ব্যাংক ব্যালেন্স বাড়ে। ওকে, 5 নম্বরটা পড়ো। 5 নম্বর বলছে যে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 5,000 টাকা যা নগদান বইতে লেখা হয়নি। এটা তো ভুলেই দিছে ডিরেক্ট। ব্যাংক সুদ মঞ্জুর করছে। ভাইয়া সুদের ক্ষেত্রে দুইটা কথা মনে রাখবা, একটা হচ্ছে সুদ ধার্য করা আর একটা হচ্ছে সুদ মঞ্জুর করা। সুদ ধার্য করা হচ্ছে খরচ, তার মানে তুমি একটা ব্যাংকে টাকা রাখছো, ব্যাংক সেটা বিপরীতে তোমার কাছে একটা চার্জ কেটে রাখবে, এটাকে বলা হয় সুদ ধার্য। আর ব্যাংক তোমাকে, তুমি আমানতকারী বা তুমি একটা টাকা জমা রাখছো, ব্যাংক তোমাকে এর বদলে টাকা দিবে কিছু, এটাকে বলে সুদ মঞ্জুর। তো এটা তোমার জন্য একটা আয়, সুদ মঞ্জুরটা হচ্ছে আয়, সুদ ধার্যটা কি? ব্যয়। তো বলছে ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর করা হয়েছে 5,000 টাকা। তাহলে ভাই ব্যাংক যেহেতু মঞ্জুর করছে তার মানে কি ব্যাংক জানে কিন্তু নগদান বই কি জানে না? তাহলে জানাইতে হবে কাকে? নগদান বইকে জানাইতে হবে। তাইলে আমার এটা ক্যাশ বুকে জানাইতে হবে। এখন যেহেতু সুদ মঞ্জুর করছে মানে কি সুদের টাকা দিছে, তো সুদের টাকা যদি দেয় তার মানে কি এখানে আমার ব্যাংক ব্যালেন্স বাড়তেছে, তাহলে ব্যাংকেও এখানে যোগ করছে, আমার তাহলে নগদান বই বা ক্যাশ বইও যোগ করতে হবে, এটা আমার এখানে প্লাস। এটা তোমাদের ওভারঅল ব্যাখ্যা দিয়ে দিছি। এবার আমরা ক নাম্বারে আসি, নগদান বইতে লেখা হয়নি কোন দফাগুলো। তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি যে আমাদের দুইটা দফা আছে যেটা নগদান বই লেখা হয়নি, এটা হচ্ছে 3 নাম্বার আর একটা হচ্ছে 5 নাম্বার। শেষ। এবার আমরা ছকটা কিভাবে করব দেখো, খুবই সিম্পল। এখানে ফার্স্টে ক, এত বড় লাগে না, এরপরও দেখাই দিই, পরে আবার বলবা যে ভাই আর কি করলেন। বিবরণ, আচ্ছা তোমার যারা এখানে ক্রমিক রং দিতে পারো না দিতে পারো ইচ্ছা, আমি ক্রমিক রং দিব না, সো আমি না দেওয়াটাই সাপোর্ট করি। অনেকে ক্রমিক রং দেয়। আমরা লিখবো হচ্ছে বিবরণ টাকা টাকা, তোমরা উপরে লিখবা যে যে সকল দফাগুলো নগদান বইতে লিপিবদ্ধ হয়নি, এটা উপরে তুমি এখানে লিখে নিবা। এরপর আমাদের দুইটা দফা লিপিবদ্ধ হয়নি, কোনটা? 3 নাম্বার, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে টাকা আদায়। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে নিকট হতে টাকা আদায়, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে আদায়, মানে প্রাপ্য হিসাবের কাছ থেকে টাকা পাইছে, তাহলে কি না ব্যাংক আমার ক্যাশ বইয়ে লিখতে হবে 6,000 টাকা, তাহলে এটার অ্যামাউন্ট হচ্ছে 6,000। আরেকটা আছে কোনটা? এই 5 নাম্বার, ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 5,000, ব্যাংক কর্তৃক
মঞ্জুরিকৃত সুদ 5,000। ওকে, তাহলে এই 5-6 টোটাল আমার দাঁড়াচ্ছে হচ্ছে 11,000। এই 11,000 টাকা আমার নগদান বইতে দেখানো হয় নাই, তার মানে নগদান বইতে দেখাইতে হবে। আমাদের ক নাম্বার অ্যান্সার শেষ। ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমাদের এর চেয়ে সহজভাবে আসলে বোঝানো সম্ভব না। এবার আসো খ নাম্বারে কি জানতে চাইছে। দেখো খ নাম্বারে বলা হয়েছে যে একক জের পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। ভাইয়া ইউজুয়ালি ব্যাংক সমন্বয় বিবরণী দুইটা পদ্ধতিতে প্রস্তুত করা হয়, এক একক জের পদ্ধতি, দুই সংশোধিত জের পদ্ধতি। একক জের পদ্ধতিটা আমি যদি বলি, একক জের পদ্ধতি হচ্ছে আমার ইউজুয়ালি দুইটা হিসাব থাকে। একটা হচ্ছে দেখো এখানে যেমন বসে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, আর একটা হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত। আমার এখানে দুইটা হিসাব আছে। সো যদি নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমার এখানে কোন বই দেওয়া আছে? নগদান বই দেওয়া আছে। তার মানে আমি ম্যাথ শুরু করবো হচ্ছে নগদান বই থেকে, শেষ করব হচ্ছে ব্যাংক বই থেকে, শেষ করব হচ্ছে ব্যাংক বই দিয়ে। ঠিক একইভাবে আমার মনে করো ব্যাংক বিবরণী দেওয়া আছে, তার মানে ব্যাংক বই দেওয়া আছে, আমি ব্যাংক বই দিয়ে শুরু করব, শেষ করব হচ্ছে নগদান বই দিয়ে। তার মানে যেই বই দিয়ে শুরু করব তার অপোজিট বই দিয়ে শেষ করাটাই হচ্ছে একক জের পদ্ধতি। এই পদ্ধতিতে আমার নগদান বই এবং ব্যাংক বই এই দুইটা বইয়েরই যে সকল হিসাবগুলো আসবে যোগ বিয়োগের, সবগুলোই এই একক জের পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। সো আমার এখানে যেহেতু অনেক সময় দেওয়া থাকে যে শুধু নগদান বইয়ের জের দেওয়া থাকে, আমার এখানে নগদান বই জের দিয়ে শুরু করি, ব্যাংক বইয়ের জের দিয়ে শেষ করি। আবার অনেক সময় ব্যাংক বই জের দেওয়া থাকে, সেই ব্যাংক বই জের দিয়ে শুরু করি, নগদান বইয়ের জের দিয়ে শেষ করি একক জের পদ্ধতিতে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের এখানে দুইটাই দেওয়া আছে, নগদান বইয়ের জের দেওয়া আছে, ব্যাংক বিবরণী বইয়ের জের দেওয়া আছে। আমি এখানে চাইলে নগদান বই দিয়েও শুরু করতে পারবো, ব্যাংক বই দিয়েও শুরু করতে পারবো, দুইটাই আমার জন্য কনভিনিয়েন্ট। সো আমার যেহেতু দুইটাই দেওয়া আছে, আমি দুইটা দিয়ে শুরু করব, যে কোনো একটা দিয়ে শুরু করব, তার বিপরীতটা দিয়ে শেষ করব। আমি ভাইয়া নগদান বই দিয়ে শুরু করতে চাচ্ছি, তোমরা চাইলে ব্যাংক বই দিয়ে শুরু করতে পারো, দুইটাই কমফোর্টেবল এই জায়গাটায়, ঠিক আছে? সো আমরা কিভাবে এই যেটা করবো এটা একটু দেখো। খ নাম্বার আগেরটা আমি বলে নিই, আগে আমরা একটু লিখে রাখি যে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি। এটা কি? এটা ছিল ব্যাংক বই থেকে মাইনাস। এটার অপর নাম কি জানো? বকেয়া চেক। এটার অপর নাম হচ্ছে বকেয়া চেক বা ইস্যুকৃত চেক এখন উপস্থাপিত হয়নি। ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে এটা কি আমরা জানি ক্যাশ বইয়ের সাথে প্লাস হয়। চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় করা হয়নি, এটা ব্যাংক বইয়ের সাথে প্লাস হয়। এটার অপর নামটা কি জানো ভাইয়া? এটার অপর নাম হচ্ছে পরিবহনাধীন চেক। এটার অপর নাম হচ্ছে পরিবহনাধীন চেক। এরপর 5 নম্বরটা বলছে সুন্দর মঞ্জুরিকৃত সুদ, এটা আমরা কি জানি ক্যাশ বইয়ের সাথে যোগ। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের মোট হিসাব। সো এবার আমরা একটু ম্যাথে আসি। তো ম্যাথে আমাদের এখানে মনে করো ফার্স্টে বড় ছক নিব আমরা। আমরা বিবরণের পর টাকার দুইটা ঘর দিতে পারো, তিনটা ঘর দিতে পারো, ইয়োর উইশ। আমি দুইটা ঘর দিব মনে হয়, আর তিনটা ঘর দিও, তিনটা ঘর দাও, সৌন্দর্য। তিনটা ঘর, ঠিক আছে, ওকে। আমরা লিখবো হচ্ছে এখানে বিবরণ, এখানে লিখবো হচ্ছে টাকা, এখানে লিখবো হচ্ছে টাকা, এখানে লিখবো হচ্ছে টাকা। তো ভাইয়া আমাদের ম্যাথের শুরুটা কি হচ্ছে? নগদান বই দিয়ে। তাহলে নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত কত দেওয়া ছিল? 1,35,000। আমি এখানে ধরে নিই এইটা দেওয়া ছিল 1,35,000। যেহেতু নগদান বই মোতাবেক দিয়ে আমরা শুরু করছি, আমরা শেষ করব হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক। আমরা শেষ করব হচ্ছে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি শুরু করছি কি দিয়ে? নগদান দিয়ে, তাহলে শেষ করব হচ্ছে ব্যাংক বিবরণী দিয়ে। এটুকু আমাকে খালি মাথায় রাখতে হবে, আর কিছুই না। যেটা দিয়ে শুরু করব তার অপোজিটটা দিয়ে আমরা শেষ করব। এইবার আমার এখানে দেখো, এখানে কিছু আইটেম
যোগ হবে, এখানে আমার কিছু আইটেম বিয়োগ হবে, ঠিক আছে। সো আমি তোমাদের একটু বলি, তোমরা একটু খাতা কলম যেহেতু আছেই, তুমি একটু লিখো। আমরা যেই বই দিয়ে শুরু করছি সেই বইয়ের যেগুলো যোগ হওয়ার কথা সেগুলো যোগ করব, যেগুলো বিয়োগ হওয়ার কথা সেগুলো বিয়োগ করব। যেই বই দিয়ে আমরা শুরু করছি, মনে করো আমি একটু লিখে দিই, আমরা শুরু করছি, আচ্ছা আমি একটু লিখে দিই তোমাদের জন্য, তাহলে সুবিধা হবে। আমরা শুরু করছি কোন বই দিয়ে? শুরু করছি নগদান বই দিয়ে। তার নগদান বই দিয়ে যেহেতু শুরু করছি, নগদান বইয়ের যেটা যোগ হওয়ার কথা, যেই আইটেমগুলো যোগ হওয়ার কথা সেটা যোগ হবে, আর যে আইটেমগুলো বিয়োগ হওয়ার কথা সেগুলো বিয়োগ হবে। এখানে কোনো প্যারা নেই। যেমন আমি তোমাদেরকে বলছিলাম যে ব্যাংক চার্জ করা হইলো, তাহলে ব্যাংক চার্জ ধার্য করছে, তো ব্যাংক চার্জ ধার্য করা মানে কি? ব্যাংক বই অলরেডি বিয়োগ করে ফেলছে, তাহলে নগদান বইও বিয়োগ হবে। আমি এটা এখানে বিয়োগে আনবো। আবার প্রাপ্য হিসাব থেকে টাকা আদায়, এটা প্রাপ্য হিসাবের সাথে যোগ হওয়ার কথা, আমি এটা যোগ করব। ব্যাংক বই যোগ হয়েছে, তার মানে আমি এটা নগদান বইও যোগ করব। তার মানে তোমার যেই বই দিয়ে শুরু হয়েছে সেই বই যেটা যোগ হওয়ার কথা সেটা যোগ করব, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা বিয়োগ করব, এখানে আমার কোনো ইস্যু নেই। কিন্তু যেই বই দ্বারা শেষ হয়েছে, তার মানে আমার এখানে যেহেতু শুরু হয়েছে নগদান বই দ্বারা, শেষ হবে ব্যাংক বই দ্বারা, সেটা যে এই ব্যাংক বইয়ের যেটা যোগ হওয়ার কথা সেটা বিয়োগ করব, এবং যেটা বিয়োগ হওয়ার কথা সেটা যোগ করব। তার মানে ব্যাংক আমরা যেই বই দিয়ে শুরু করছি সেটাতে কোনো ঝামেলা নেই, সেটা যেগুলো যোগ সেটা যোগ, যেগুলো বিয়োগ সেটা বিয়োগ। কিন্তু যেটা দিয়ে শেষ করব, তার মানে নগদান বই দিয়ে শুরু করছি, শেষ করছি তো ব্যাংক বিবরণী বই দিয়ে, মানে ব্যাংক বই দিয়ে, এখানে যেটা যোগ হওয়ার কথা, তা যোগ হওয়ার কোনটা ছিল? যে পরিবহনাধীন চেক, যেটা আমরা বললাম, এই যে পরিবহনাধীন চেক, এটা যোগ হওয়ার কথা ছিল। কিন্তু একক যে পদ্ধতিতে যেহেতু এটা আমরা বিয়োগ, মানে এটা যেহেতু আমরা শেষ করতেছি এই বইটা দিয়া, ব্যাংক বই দিয়া, তাই এটা যোগ হওয়ার কথা, এটা আমরা তখন বিয়োগ করব। এবং যেটা বিয়োগ হওয়ার কথা ছিল বকেয়া চেক, এটা আমরা যোগ করব। তার মানে যেই বই দেওয়া শেষ হবে, আজকে এমন হয়তো যে শুরু হয়েছে ব্যাংক বই দিয়ে, শেষ হয়েছে নগদান বই দিয়ে, ঠিক সেম, তখন আমরা ব্যাংক বইয়ের সাথে যে যোগ হওয়ার কথা সেটা যোগ করব, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা বিয়োগ করব। শেষ হয়েছে যেই বই দিয়ে, মনে করো শুরু হয়েছিল ব্যাংক বই, শেষ হয়েছে নগদান বই, তাহলে নগদান বই যেটা যোগ হওয়ার কথা ছিল সেটা আমি এখানে বিয়োগে যাবে, যেটা বিয়োগ করার কথা ছিল সেটা যোগে যাবে। এন্ড অফ ডিসকাশন। এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমার এখানে যোগ হওয়ার কথা ছিল কি কি? যেমন ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব হতে আদায়, এরপর আছে ব্যাংক সুদ মঞ্জুর। এইটুক তো আমরা বুঝতে পারছি। এবার দেখো আমাদের ব্যাংক বইয়ের কোনটা কোনটা আছে। ব্যাংক বইয়ের কিন্তু এই একটা হিসাব আছে, ব্যাংক বইয়ের কিন্তু এই একটা হিসাব আছে এবং এই একটা হিসাব আছে। এখানে আমরা কি বলছিলাম যে ব্যাংক বই যেটা যোগ হওয়ার কথা সেটা বিয়োগ হবে, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা যোগ হবে। তাহলে এই যে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংক বইয়ের সাথে বিয়োগ হইতো। কিন্তু যেহেতু আমাদের এই ম্যাথে ব্যাংক বই দিয়ে লাস্টে শেষ করতেছি, তাই যেটা বিয়োগ করার কথা ছিল সেটা আমি যোগ করব, এবং যেটা যোগ করার কথা ছিল সেটা বিয়োগ করব। তার মানে আমার কাছে, আমি শর্টকাটে লিখে দিই, তার মানে আমি বকেয়া চেক, বকেয়া চেকটা আমি এখানে যোগের আওতায় আনবো, আর বিয়োগের আওতায় আনবো হচ্ছে পরিবহনাধীন চেক। কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি নিয়মটা কি ছিল? যে পরিবহনাধীন চেকটা ব্যাংক বইয়ের সাথে যোগ হয় আর বকেয়া চেকটা বিয়োগ হয়। কিন্তু যেহেতু ব্যাংক বই দ্বারা শেষ করতেছে আমি, সেহেতু আমার যেটা বিয়োগ হওয়ার কথা ছিল সেটা আমি যোগ করব, যেটা যোগ করার কথা ছিল সেটা বিয়োগ করব। শেষ, মুদ্রা কথা এই জায়গাটাতেই। সো প্রাপ্য হিসাবে এখানে কত টাকা ছিল? প্রাপ্য হিসাবে ছিল হচ্ছে 6,000, প্রাপ্য হিসাব ছিল হচ্ছে 6,000, ব্যাংক সুদ মঞ্জুর করছে 5,000, আর বকেয়া চেক কত টাকা ছিল? এই যে বকেয়া চেক হচ্ছে 8,000। এটা শর্টকাট নেম বকেয়া চেক। আর পরিবহনাধীন চেক কত টাকা ছিল ভাইয়া? এই যে পরিবহনাধীন চেক 20,000 টাকা ছিল, 20,000 টাকা মাইনাস। তাহলে যোগ বিয়োগ করে আমার কাছে এখানে কি আসবে? আসো আমরা একটু যোগ বিয়োগে করে ফেলি। এখানে 20,000 টাকা হবে। হ্যাঁ, পরিবহনাধীন চেক 20,000 টাকা। হ্যাঁ, তাহলে এখানে 6 যোগ 5 যোগ 8 মাইনাস 20, 6
6 + 5 + 8 - 20, তার মানে 1000 টাকা মাইনাস আসতেছে। তার মানে আমার 1000 টাকা মাইনাস আসবে। তার মানে আমার এই 1,35,000 থেকে 1000 টাকা মাইনাস করার পর যা থাকে, তার মানে 1,34,000 টাকা হচ্ছে আমার ব্যাংক বিবরণী বা ব্যাংক বই অনুযায়ী নগদ ব্যাংক জমার উদ্বৃত্ত। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা তো পুরোটা বুঝলাম, এখন আমার যে এই অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা আমি এটা বুঝবো কিভাবে? ইউজুয়ালি এটা বোঝার কোনো ওয়ে নেই, কিন্তু তোমাকে প্রশ্নে যদি নগদান বইয়ের জেরো দেওয়া থাকে এবং ব্যাংক বইয়ের জেরো দেওয়া থাকে তখন তুমি এটা ঠিক করতে পারবা। দেখো, তুমি নগদান বইয়ের জের দিয়ে শুরু করছো 1,35,000, তুমি ব্যাংক বইয়ের জের কত দেওয়া ছিল দেখো 1,34,000। যখন দুইটাই দেওয়া থাকবে, তুমি যদি নগদান বই দিয়ে শুরু করো তাহলে ব্যাংক বই তুমি বের করবা, তাহলে ব্যাংক বইয়ের জের আমাদের কত বেরিয়েছে 1,34,000, এখানে 1,34,000 দেওয়া আছে, তার মানে আমার ম্যাথ সঠিক। তুমি যদি ঠিক অল্প মানে উল্টা প্রসেস, তুমি যদি মনে হতো ব্যাংক বিবরণী দিয়ে শুরু করছো, তুমি শেষ করবো হচ্ছে নগদান বই দিয়ে, তো নগদান বইও তোমার অ্যান্সার দাঁড়াইতে হচ্ছে 1,35,000। সো এটা মিলানোর কোনো ওয়ে নাই, যখন দুইটা বই দেওয়া থাকবে, কখনো যদি প্রশ্ন হয় এরকম দুইটা বই দেওয়া আছে তখন তুমি এটা মিলাই নিতে পারো, কিন্তু একটা বই দেওয়া থাকলে তখন আসলে মিলাইতে পারবা না। ঠিক আছে, আমি ব্যাংক নগদান বই দিয়ে শুরু করছি, সব যোগ বিয়োগ গুণ ভাগ করার পর আমার ব্যাংক বইয়ের জের বের হয়েছে 1,34,000। তো আমার এখানে মানে এখানে আমি 6 নম্বরেও কিন্তু বলা ছিল, দুইটা বই যখন আমার দেওয়া ছিল তখন ব্যাংক জমারও জের দেওয়া ছিল 1,34,000, আমারও বের হয়েছে 1,34,000, তার মানে অ্যান্সারটা সঠিক। সো তোমরা এটা অপোজিটটাও করতে পারো, ব্যাংক বই দিয়ে শুরু করতে পারো, নগদান বই শেষ করতে পারো, তোমার ইচ্ছে এটা। হ্যাঁ, ওকে, এবার আসো আমরা গ নম্বরে যাই। গ নম্বরে বলছে যে উভয় জের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। উভয় জের সংশোধন পদ্ধতি মানে হচ্ছে আমার ব্যাংক বই দিয়ে শুরু হবে, ব্যাংক বইয়ের সংশোধনী জের শেষ, নগদান বই দিয়ে শুরু হবে, নগদান বইয়ের সংশোধনী শেষ। এটা হচ্ছে উভয় জের পদ্ধতি। ঠিক আছে, মানে আমি ব্যাংক বই দিয়ে শুরু করব, ব্যাংক বই দিয়ে শেষ করব, নগদান বই দিয়ে শুরু করব, নগদান বই দিয়ে শেষ করব, এবং ব্যাংক বইয়ের সাথে যেটা যোগ হওয়ার কথা সেটা যোগ করব, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা বিয়োগ, নগদান বই যেটা যোগ হওয়ার কথা সেটা যোগ, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা বিয়োগ। আসো আমরা একটু বিসমিল্লাহ বলে ছকটা কাটি গ নম্বরের। উভয় জের, এবং আমি ম্যাথটা চুজ করার একটা কারণই হচ্ছে এই একটা ম্যাথ দ্বারা তোমার উভয় জের এবং সংশোধিত জের দুইটাই বের হয়ে যাবে। ঠিক আছে, বিবরণ টাকা টাকা নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত সংশোধিত। প্রশ্ন কিছু ছিল উভয় যে পদ্ধতি না, তাহলে ব্যাংক বই। ওকে, ডুপ্লিকেট করে ফেলি। দাঁড়াও, ছিল নগদান বই মোতাবেক, নগদান বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত আমরা শেষ করব হচ্ছে সংশোধিত উদ্বৃত্ত, আমরা শেষ করব হচ্ছে এই নগদান বইয়েরই সংশোধিত উদ্বৃত্ত। এটা আমরা নগদান বই নিয়ে কাজ করতেছি। এটা কোন বই নিয়ে কাজ করতেছি? এটা হচ্ছে নগদান বই নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, ঠিক একইভাবে আমাদের ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত, এটা হচ্ছে সংশোধিত উদ্বৃত্ত। তার মানে এটা ব্যাংক জমা দিয়ে শুরু করছি, মানে ব্যাংক বই দিয়ে শুরু করছি, ব্যাংক বইয়েরই সংশোধিত উদ্বৃত্ত বের করতেছি। ঠিক আছে, এই ম্যাথটা একটু ইজি, কিন্তু একক জেডটা একটু কঠিন। একক জেডটা ভালো মতো পড়তে হবে তোমাদের। সো দেখো, এবার হচ্ছে নগদান বইয়ে আমার কিছু আইটেম যোগ হয়, নগদান বইয়ে কিছু আইটেম আমার বিয়োগ হয়। আমরা অলরেডি কিন্তু আইডেন্টিফাই করে ফেলছি যে আমার কোনটা যোগে যাচ্ছে, কোন আইটেমটা বিয়োগে যাচ্ছে। যেরকম আমরা অলরেডি বলছি যে চেক কাটা হয়েছে কিন্তু ভাঙানো হয়নি, এটা অপর নাম হচ্ছে বকেয়া চেক। এই বকেয়া চেকটা হচ্ছে আমার এই ব্যাংক বই থেকে মাইনাস হয়, বিবি মাইনাস।
ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাবে কাছ থেকে আদায় নগদান বইতে লেখা হয়নি, তার মানে এটা আমার নগদান বইয়ে লেখা হয় নাই, আমার এটা নগদান বই লিখতে হবে, তার মানে ক্যাশ বুকে লিখতে হবে। এখন প্রাপ্য হিসাবে কাছ থেকে টাকা পাইছে, তার মানে কি প্রাপ্য হিসাবে এখানে যোগ হবে, ব্যাংকেও যোগ হয়েছে, নগদানেও যোগ হবে। ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, চেক জমা দেওয়া হয়েছে কিন্তু আদায় হয়নি, এটাকে বলা হয় পরিবহনাধীন চেক বা জমাকৃত চেক এখনো পরিশোধিত হয়নি এরকম। তাহলে পরিবহনাধীন চেক, তাহলে পরিবহনাধীন চেক আমার কি হয়, ব্যাংক বইয়ের সাথে প্লাস হয়, কারণ আমি চেকের মাধ্যমে টাকা জমা দিছি, তার মানে ব্যাংকেও প্লাস হবে, নগদানের প্লাস হবে। নগদানে যেহেতু আমি জমা দিচ্ছি, আমি তো নগদানে অলরেডি প্লাস করছি, খালি সে প্লাস করে নাই, ব্যাংক বই প্লাস করে নাই, আমি ব্যাংক বইয়ে প্লাস করব। আবার ঋণ সুদ মঞ্জুর হয়েছে, মানে সুদ মঞ্জুর হয়েছে, তার মানে ব্যাংকে ঠিকই লিখছে, নগদান বই লিখে নেয়, তার মানে এটা ক্যাশ বই লিখতে হবে, আর সুদ মঞ্জুর করলে সেটা প্লাস হয়। ওকে, তাহলে আমি নগদান বই দিয়ে শুরু করছি। তাহলে নগদান বই মোতাবেক উদ্বৃত্ত কত ছিল, 1,35,000, 1,35,000। এবার মজার বিষয় হচ্ছে আমার যে নগদান বইয়ের যে জের দেওয়া ছিল বা নগদান বইয়ের যে হিসাবটা দেওয়া ছিল, আল্লাহর রহমতে নগদান বইয়ে দুইটাই হিসাবই জোরের ছিল, যোগের ছিল, বিয়োগের কোনো হিসাব ছিল না। যেরকম প্রাপ্য হিসাব হতে আদায়, প্রাপ্য হিসাব থেকে আদায়, আরেকটা হচ্ছে ব্যাংক ঋণ সুদ, ব্যাংক সুদ মঞ্জুর, এই দুইটাই যোগ, আমার বিয়োগের কোনো আইটেম নেই। তাহলে ভাই আমি দুইটাই যোগ করব, তাহলে আমার একটা হচ্ছে 6,000 আর একটা হচ্ছে 5,000, তাহলে আমার এখানে 6,000, এখানে 5,000, দুইটাই কি হইতেছে, দুইটাই আমার এখানে, দুইটাই আমার এখানে যোগ হচ্ছে। তো দুইটাই যদি আমার এখানে যোগ হয়, 6 আর 5 11,000, তাহলে 11,000 টাকা যোগ, তার মানে আমার ফাইনাল অ্যান্সার কত দাঁড়াচ্ছে, 1,35,000 আর 11,000, 1,46,000 টাকা আমার সংশোধিত, 1,46,000 টাকা কি আমাদের সংশোধিত, নগদান বইয়ে সংশোধিত। সো আমার এখানে নগদান যখন আমাকে সংশোধিত বের করতে বলবে, অলওয়েজ রিমেম্বার যেটা যোগ হওয়ার কথা ছিল সেটা যোগই করব, যেটা বিয়োগ হওয়ার কথা ছিল সেটা বিয়োগ করব, এখানে আমার অন্য কোনো হ্যাসেল নেওয়ার কারণ নেই। ঠিক একইভাবে ব্যাংক বইয়ের ক্ষেত্রে আমার কিছু আইটেম যোগ হয়, কিছু আইটেম বিয়োগ হয়। সো ব্যাংক বইয়ের ক্ষেত্রে যোগের একটা আইটেম আছে এবং বিয়োগেরও একটা আইটেম আছে। যোগের আইটেমটা কি ভাইয়া, পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক, আর বিয়োগটা হচ্ছে বকেয়া চেক। সো একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, সেটা হইতেছে আমি এখানে শর্টকাট পদ্ধতি লিখছি, বকেয়া চেক, পরিবহনাধীন চেক, তুমি শর্টকাট পদ্ধতি ইউজ করতে জানো, তুমি কিন্তু ফুল পদ্ধতি লিখবা। তাহলে পরিবহনাধীন চেক হচ্ছে 20,000 আর বকেয়া চেক হচ্ছে 8,000। আর ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা উদ্বৃত্ত আমার দেওয়া ছিল হচ্ছে 1,34,000। সো আমি এখানে লিখবো হচ্ছে 1,34,000। সো 20,000 থেকে 8,000 বাদ দিলে কত থাকে, 12,000, 12,000 টাকা যোগ করব। যদি 12,000 টাকা যোগ করি তাহলে আমার অ্যান্সার কত দাঁড়াচ্ছে বলো, 1,34,000 আর 12, 1,46,000। দেখো তো ভাইয়া দুইটার অ্যান্সারই মিলছে কিনা। আমার ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমা সংশোধিত উদ্বৃত্ত 1,46,000 আর নগদান বই হচ্ছেও 1,46,000, দুইটাই কিন্তু আমার 1,46,000, 1,46,000, তার মানে আমার অ্যান্সারটা সঠিক। এখানে দুইটাই অলওয়েজ সমান হবে, কোনোটা এদিক ওদিক হবে না, দুইটা অলওয়েজ সমান হবে, তাহলে আমরা বুঝবো দুইটা অলওয়েজ সমান হলে অ্যান্সার সঠিক। সো আমরা এই ম্যাথের মাধ্যমে দুইটা জিনিস শিখলাম। এক, আমাদের সংশোধিত জের বললে নগদান বই, নগদের যেটা যোগ হওয়ার কথা সেটা যোগ, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা বিয়োগ। ব্যাংক বইয়ের সাথে যেটা যোগ হওয়ার কথা সেটা যোগ, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা বিয়োগ, সেখানে কোনো কনফিউশনস নাই। কিন্তু যদি আমাদের একক জের পদ্ধতি বলে, তাহলে অবভিয়াসলি যেই বই দিয়ে শুরু করব তার অপোজিট বই দিয়ে শেষ করব, অপোজিট বই দিয়ে শেষ করব, এবং আমার যেই বই দিয়ে শুরু করছি সেটা যোগ হওয়ার কথা সেটা যোগ, যেটা বিয়োগ হওয়ার কথা সেটা বিয়োগ, আর যেই বই দিয়ে শেষ করব সেটা যোগ, যেটা হওয়ার কথা ছিল সেটা বিয়োগ করে দিব, এবং যেটা বিয়োগ হওয়ার কথা ছিল সেটা যোগ করে দিব, তার মানে উল্টা। সো এইটা তোমরা মাথায় রাখলে ইনশাআল্লাহ ব্যাংক সমন্বয় বিবরণীতে তোমাদের কোনো ইস্যুজ হবে না, আল্লাহর রহমতে আমি আশা করতে পারি। সো এইটা তোমরা অবভিয়াসলি ঠিক মতো বাসায় করবা, কোনো সমস্যা থাকলে ভাইয়াকে জানাবা, এবং এটার নোট অবভিয়াসলি অ্যাকাউন্টিং উইথ বুলবুল ভাইয়া এই গ্রুপটাতে শেয়ার করে দিবা। এবং প্রতি সপ্তাহে দ্য বেস্ট 2 জন আমাদের মিশন FBS 2.0 কোর্সে কিন্তু ফ্রি এনরোল করতে পারবা, এবং সবাই তোমার বন্ধু বান্ধবকে জানিয়ে দাও এইচএসসিতে একটা কম্প্যাক্ট প্রিপারেশন এবং তোমার সিকিউতে যাতে একটা ফুল নাম্বার উঠে তার পূর্ণাঙ্গ দায়িত্বটা হচ্ছে আমার। সো আমাদের সাথে থাকো, দেখা হচ্ছে
সিকিউ 7 সিরিজের ক্লাসে। তারা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো।